নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 14তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুনব গৌরী দের লেখা গল্প ভুডু ডল। গৌরী দের লেখা পাখি গল্পগুলো আমাদের চ্যানেলে আগেও পাঠ করা হয়েছে, তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো শুরু হতে চলেছে আজকের গল্প ভুডু ডল। অদ্ভুত ধরনের প্রাচীন জিনিস সংগ্রহের একটা নেশা আছে অমরের। তাই যখন ওর কাকার আফ্রিকা যাবার কথা শুনল, অমর আনন্দে নেচে উঠল। কাকা মনুতোষবাবু একটা বিলিতি কোম্পানিতে কাজ করেন, প্রায়ই তাকে বিদেশ যেতে হয়, আর যখনই ফেরেন অমরের জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসেন। সুতরাং এবারও যে কিছু আসবে তাতে অমর নিঃসন্দেহ। এলো। মনতোষবাবু অমরের সামনে একটা লম্বা বাস্ক রেখে বললেন, খোল। অমর তাড়াতাড়ি প্যাকেটটা খোলে। বাক্সের ঢাকা খুলতেই চমকে উঠল। একটা পুতুল, আফ্রিকানদের মতো সাজ, কিন্তু কেমন যেন বিভৎস। অমর ভালো করে লক্ষ্য করল, বিভৎস হচ্ছে পুতুলটার চোখ দুটো। কি নৃশংস দৃষ্টি! অমর একটু দমে গেল। কাকা তার জন্য আফ্রিকান পুতুল এনেছেন? এটা তো আর প্রাচীন সংগ্রহের মধ্যে পড়ে না। অমরের মুখ দেখেই বুঝেছেন ব্যাপারটা মনতোষবাবু। বললেন, তুমি মনে করছো এটা তোমাকে কিছু সাজিয়ে রাখবার জন্য দিয়েছি, তাই না? অমর একটু মনমরা হয়ে বললেন, আমি ভেবেছিলাম তুমি দারুণ কিছু আনবে। অমর, তোমার কিউরিওতে যত দুর্লভ সংগ্রহ আছে তার মধ্যে জানবে এটাও কম মূল্যবান নয়। বরং বলতে পারি এই ধরনের সাংঘাতিক বস্তু তোমার সংগ্রহে এখন যেমন নেই, পরেও কোনোদিন থাকবে কিনা সন্দেহ। রীতিমতো ভাবনায় পড়ল অমর। কি এমন জিনিস কাকা এনেছেন? তার মধ্যে কি এমন থাকতে পারে যে কাকাকে রীতিমতো উত্তেজিত করছে? অমর নড়ে চড়ে বসে। আমাকে বলো না কাকা, কি ব্যাপার? আমি তো দেখছি এটা একটা পুতুল মাত্র। মনতোষবাবু একটা সিগারেট ধরিয়ে অমরকে বললেন, শোনো অমর, আমি তোমাকে সব খুলেই বলছি, যাতে সব জানা থাকলে তুমি এই পুতুলটাকে সাবধানে রাখতে পারবে। এটা দেখতে সাধারণ হলেও সাংঘাতিক। আফ্রিকানরা একে বলে ভুডু ডল। হাইতির বহু প্রচলিত এক পদ্ধতি, যা দিয়ে ওরা শত্রু বধ করে। অমর ছোট্ট করে হাসল। কাকা, পুতুল দিয়ে সত্যি সত্যি কোনো শত্রুকে বধ করা যায় না? যায়, গম্ভীর হয়ে বললেন মনতোষবাবু। তবে শোনো, এই পুতুলটাকে ওদেশের ওঝারা প্রথমে মন্ত্রপুত করে, তারপর কোনো শত্রুর ব্যবহৃত কোনো জিনিস বা তার নখ অথবা চুল কেটে লাগিয়ে দেওয়া হয় এর গায়ে। তারপরে এই পুতুল হয়ে ওঠে জীবন্ত এক মরণ দূত। যদি শত্রুকে বধ করার প্রয়োজন হয়, তাহলে যেভাবে বধ করা হবে পুতুলটাকে, শত্রুটিও ঠিক সেভাবেই মরবে। মানে মানে তুমি যদি ওর গলাটা ছুরি দিয়ে কেটে দাও, তবে 1000 মাইল দূরে থাকলেও সেই শত্রুর গলা কেটে পড়ে যাবে। অথবা তুমি যদি ওর পেট... চুপ করো কাকা, কি বিভৎস! এ কি সত্যি না গল্প কথা? এমনও হতে পারে? পারে 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 বলেই তো তোমার দুর্লভ সংগ্রহের রাখার জন্য ওকে নিয়ে এসেছি। তবে সাবধান অমর, কোনোদিন যেন ভুল করেও এর সত্যি মিথ্যে যাচাই করার চেষ্টা করো না। ভুল মন্ত্র বা ভুল পদ্ধতি কিন্তু উল্টো ফল দেবে। যে শত্রু বধ করার জন্য একে ব্যবহার করেছে, তারই মৃত্যু ডেকে আনবে। না না কাকা, এসব কেউ করে? এ যে সাংঘাতিক জিনিস। মনে রেখো, ভুলো না যেন। মনতোষবাবু বারবার সাবধান করে দেন অমরকে। পরের দিন ছিল রবিবার। অমরদের পাড়ার ক্লাবে আজ জোর মিটিং। সামনেই বিশ্বকর্মা পুজো। প্রত্যেকবার এই দিন ওরা নাটক করে।
নানা রকমের গান বাজনা করে। এবার এখনো পর্যন্ত কোনো নাটক ঠিক হলো না। যে নাটকই ঠিক হয় বিভিন্ন মতে সেগুলো বেচতে যায়। মিটিংয়ে সবাই খুব উত্তেজিত। মানিকের আনা একটা নাটকের বই এই মাত্র রজত বরবাদ করে দিল। ইন্দ্রনীল ওদের মধ্যে একটু বয়স্ক, প্রতিবারই নাটক ওই পরিচালনা করে। একবার টিভিতে নাটকও করেছিল। এইসব গণ্ডগোল দেখে বলে ওঠে ইন্দ্রনীল, আর ভালো থিম না হলে নাটক করব না। যোগু বলে, বাংলাদেশ থেকে কি সব লেখকরা হাওয়া হয়ে গেল? না, ভালো গল্প নেই, নতুন কিছু দিতে পারে না, কেবল পলিটিক্স, নয় সংসারের প্যান প্যানানি। তোর এতক্ষণ চুপ করে বসেছিল অমর, এবার নড়ে ছড়ে বসল। বলবো বলবো করে একটু ইতস্তত করে বলে ফেলল, আমি তোমাদের একটা নতুন ধরনের গল্প, না না সত্যি গল্প শোনাতে চলেছি। ইন্দ্রনীল যদি লিখতে পারে তবে চারিদিকে হৈ হৈ পড়ে যাবে। ইন্দ্রনীল নড়ে চড়ে বসল। শোনা তো আগে। যোগুও বলল, ভালো থিম হলে লেখকদের অভাব। অমর বলতে শুরু করল, ঠিক যেমনটি শুনেছিল কাকার কাছে তেমনি করে বলল। তার কথা শেষ হবার মিনিট পাঁচেক কেউ কথা বলতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল পুরো ক্লাবটা। নীরবতা ভাঙল ইন্দ্রনীল। টেবিল চাপড়ে বলল, এটাই এবারের নাটক হবে, ফাইনাল। তোমরা রাজি? মানিক বলল, কিন্তু এই পুতুলটাকে কি নাটকে ব্যবহার করতে পারবো? কখনো না, দৃঢ় শব্দে প্রতিবাদ করল অমর। তাহলেই তো এই নাটক বন্ধ। দরকার কি ওরকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে নিয়ে আসবো এখন আর কি? অমর বলল, ওই রকম নয়, ওই ধরনের। ওরকম পুতুল এখানে পাওয়া শক্ত। ইন্দ্রনীল সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, পুতুলের ব্যাপারটা পরে ভাবা যাবে, আগে গল্পটা তো লেখা হোক। ঠিক হলো 3-7 পরে গল্পটা নিয়ে বসা হবে। ঠিক 7 দিন পর একটা ছোটোখাটো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে হাজির হলো ইন্দ্রনীল। তার পরিচিত নাট্যকার অনিরুদ্ধ পালকে বলতেই তিনি দারুণ উৎসাহে নাটকটা লিখে ফেলেছিলেন। ইন্দ্রনীল বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। কোনো জায়গায় যদি কারোর আপত্তি থাকবে তাহলে জানাবে, অসুবিধা না থাকলে বদলে দেওয়া যাবে। শুরু হলো গল্প বলা। এক আফ্রিকান ওঝা, তার কাজ হলো এই ভুডু ডল দিয়ে শত্রু বধ করা। এর জন্য সে মোটা মোটা টাকা রোজগার করে। একদিন এক বৃদ্ধ ভদ্রলোক এলেন ওঝার কাছে। বললেন তিনি বহু টাকার সম্পত্তির মালিক, কিন্তু অপুত্র। আছে বহু দূর সম্পর্কের এক ভাইপো, তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সেই পাবে। কিন্তু ছেলেটি খুব খারাপ হয়ে গেছে। সম্পত্তির লোভে সে খুন করতে চাইছে বৃদ্ধকে। 2 বার তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু এভাবে কি করে তিনি বাঁচবেন? তাই তিনি চান ছেলেটিকে, না মৃত্যু নয়, ছেলেটির পা দুটো পঙ্গু হয়ে থাক, তাহলে অন্তত কটা দিন তিনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন। ওঝা বলল, পঙ্গু করা শক্ত, তবে পা দুটো কেটে দিতে পারা যায়, অথবা ভেঙেও দেওয়া যায়, কিন্তু পঙ্গু করার জন্য যে মন্ত্র দরকার সে বিদ্যে তার নেই। অনেক কথা কাটাকাটির পর ঠিক হলো মোটা টাকা পেলে ওঝাটি অন্য এক বড় ওঝা দিয়ে বৃদ্ধের ইচ্ছে পূরণ করতে পারে। অন্যদিকে বৃদ্ধের সেই ভাইপোটিও এলো ওই একই ওঝার কাছে বৃদ্ধের মৃত্যু কামনা নিয়ে। প্রচুর টাকার লোভ দেখালো। বলল, সে যদি মোটা টাকার সম্পত্তি লাভ করে তার 1/3 সে দেবে ওঝাকে। ওঝাটি ওই টোপটাও গিলে ফেলল। কিন্তু ঝামেলা হলো বড় ওঝাকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যে ভদ্রলোকের কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে। এই নিয়েই চলল নাটকে ওঠানামা, আর একটু একটু করে পরিণতির দিকে এগিয়ে চলল। শেষে ক্লাইম্যাক্স, দেখা গেল বৃদ্ধটি এবং তার ভাইপো উভয়ই একসঙ্গে মরতে হলো। গল্প শুনে সকলে খুব খুশি। দারুণ নতুনত্ব। ঠিক হলো ইন্দ্রনীল ওঝা হবে, অমর হবে বড় ওঝা, বৃদ্ধ হবে যোগু, মানিক হবে ভাইপো। প্রধান প্রধান চরিত্র ভাগ হয়ে যাওয়ার পর ছোটোখাটো চরিত্রগুলো দেওয়া হলো অন্যদের। ঠিক হলো পরদিন থেকেই রিহার্সাল শুরু হবে। এবার ইন্দ্রনীল অমরের দিকে তাকিয়ে বলল, তোমার পুতুলটা কিন্তু একবার কাল এলো, ওটা সবাই দেখুক, নাটকে উৎসাহ আসবে তাহলে সবার।
তাছাড়া পুতুলটা দেখাও দরকার সবার। ঠিক ওই রকম একটা পুতুল যে পারবে সে নিয়ে আনবে। অমর নিমরাজি হয়েও রাজি হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় রিহার্সাল। সবাই বসে আছে, দৃষ্টি তাদের টেবিলে রাখা ফুডু ডলের দিকে। পুতুল যে এত বীভৎস আর জীবন্ত হতে পারে এ ধারণা কারুর ছিল না। ইন্দ্রনীল বলল, এসো সব শুরু করা যাক। ওরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় আলো নিভে গেল। লোডশেডিং। ইন্দ্রনীল চেঁচিয়ে উঠল, তাকের ওপর মোমবাতিটা আছে, ছেলে তো এত। মানিক চেঁচিয়ে বলল, যে যেখানে আছে থাকো, আমি জ্বালাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। রজত পকেট থেকে টর্চ বার করে তাকের ওপর ফেলে বলল, আমি বাপু সাবধান, সবসময় পকেটে টর্চ নিয়ে ঘুরি। কলকাতার নয় যেন গ্রাম, আরও আছে আবার নেই গো। কিন্তু এ কি? রজতের টর্চটা একবার জ্বলেই নিভে গেল। অবাক হয়ে গেল রজত। মাত্র কালকেই সে ব্যাটারি লাগিয়েছে। ব্যাটারির কথা তো তার মাথায় নেই। তার মনে একটা দারুণ ধাক্কা লেগেছে। টর্চটা চালাতে গিয়ে টেবিলে রাখা ফুডুর গায়ে পড়েছিল। এক মুহূর্তের জন্য তার মধ্যে সে দেখল ফুডু ডলটা যেন হাসছে। সে কি বিভৎস হাসে! রজত চুপ করে রইল, কারোকে কিছু বলল না। মানিক চেঁচিয়ে উঠল, দেশলাই, একটা দেশলাই দেখা রে। অমর পকেটে হাত ঢুকিয়ে দেশলাই বার করতে গেল। কি যেন তার হাত দুটো চেপে ধরল। সে পকেট থেকে হাত বের করতে পারল না। বিরক্ত হয়ে বলল, কে রে, হাতটা ছাড়, এখন ইয়ার কি মারার সময় নয়। নিশ্চয়ই রজত আমার হাত ধরেছে। রজত চেঁচিয়ে বলল, এই খবরদার আমার নামে দোষ দেবে না, আমি তো তাকের কাছে। মানিক ধমক দিয়ে বলল, এই দেশলাই নেই কারোর কাছে, অথচ রাত দিন সব ফুঁকছে। যোগুও চেঁচিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বাইরে থেকে আলো জেলে নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক এই সময় তপ করে আলো চলে উঠল। রজতের টর্চটাও জ্বলে উঠল। অমরের হাতটা কি যেন ছেড়ে দিল। শুরুতেই এই ধাক্কাটা সকলে সহজে নিতে পারল না। রাতও হয়েছে। ঠিক হলো পরদিন থেকে রিহার্সাল শুরু হবে। আর রজতের ওপর ভার পড়ল একটা এমার্জেন্সি আলোর ব্যবস্থা করার, যাতে লোডশেডিং হলেও রিহার্সালের কোনো ক্ষতি হবে না। তবে অন্ধকারে পুতুলটাকে ভালো করে দেখা যায়নি। সুতরাং বন্ধুরা ধরে বসলো অমরকে আর একদিনের জন্য পুতুলটাকে নিয়ে আসতাম। পরের দিন রিহার্সালে আবার লোডশেডিং। আবার সেই একই ঘটনা ঘটল, কিন্তু এমার্জেন্সি লাইটটা জ্বলল না। সকলে হঠাৎ চমকে উঠল। টেবিলে যেখানে ফুডুকে বসানো হয়েছে সেখান থেকে দুটো তীব্র নীল আলোর গোলা বনবন করে ঘুরতে ঘুরতে চারিদিকে আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন নীল আলোয় মৃত্যুর হাতছেন। সে রাতেও রিহার্সাল হলো না। ঠিক হলো পরদিন আবার রিহার্সাল হবে। অমর বলল, এই পুতুলটা অশুভ শক্তি, কাল আর একে আনছি না। ইন্দ্রনীল বলল, না অমর, আমি ওসব শুভ অশুভ শক্তিতে বিশ্বাস করি না। তুই কাল আর একবার কষ্ট করে আনিস, তারপর আর বলবো না। মানিকের শোয়ার ঘরে চেয়ারে দেখা গেল একটা ভুডু ডল। মানিক তাকিয়ে বলল, এই খাওয়া করো ভুডু ডল, এই লোভটা কিছুতেই সামলাতে পারলাম না। নকল পুতুলটার সঙ্গে তোমাকে বদলে নিয়ে এসেছি। অন্ধকার হতেই কাঁধে ঝোলানো ব্যাগ থেকে নকল বেরিয়ে এসে আসলের জায়গা নিল। আসলে কাহিনীটা তোমার সত্যি কিনা আমি নিজে পরীক্ষা করব। সব বুজরুকি ঘুচিয়ে আমি প্রমাণ করব অমর মিথ্যে কথা বলছে। প্রমাণ করে দেব বিংশ শতাব্দীর মানুষ ভূতরে বিশ্বাস করে না। তারপর যা জিনিস তাকে ফিরিয়ে যাব। মানিকের ঘরে সেরাতে কিন্তু নতুন কিছু ঘটল না। পরদিন পুতুলটাকে ক্লাবে নিয়ে গিয়ে বসিয়ে দিল তাকে। সবাই অবাক হয়ে গেল। নকল পুতুল বলে ওরা বুঝতেই পারল না। ঠিক সেই সময় অমর এলো মানিকের বদলে নেওয়া পুতুল নিয়ে। তাকে রাখতে গিয়ে চমকে উঠল। কোনটা আসল কোনটা নকল বোঝাই যাচ্ছে না। অমর বলল, এ পুতুল তুই কোথা থেকে পেলি? হাসল মানিক। তোরা তো জানিসই আমি ছবি আঁকি। পুতুলটাকে দেখে আমি একটা স্কেচ করে নিয়েছিল। আমার খুঁড়তুতো বোনের পুতুল তৈরি করার কারখানা আছে, সেখানে স্কেচ ফেলে দিতেই 24 ঘন্টার মধ্যে পেয়ে গেল। সকলেই খুব তারিফ করতে লাগলো, কিন্তু অমর কেন জানি না গম্ভীর হয়ে গেল।
অমরের মুখ দেখে মানিকের হাসি পেলেও হাসতে পারল না। একটা ব্যাপার কাল থেকে তার মনে কাঁটার মতো বিঁধে রয়েছে। গতকাল লোডশেডিং হবার সঙ্গে সঙ্গে সে আসল পুতুলটাকে ব্যাগে পুরে ফেলেছিল, কিন্তু আলো নেবার সঙ্গে সঙ্গে নকল পুতুলের চোখে একটা নীল আলো দেখা দিয়েছিল। এটা কি করে সম্ভব হলো? তবে কি তার মতো কোনো ছেলে ভয় দেখাবার জন্য কোনো কায়দা করে আলোর আভা সৃষ্টি করেছিল? মানিক ভাববার সময় পেল না। রিহার্সাল শুরু হয়ে গেছে, কিন্তু এ কি? ঠিক রাত 7টা বাজার সঙ্গে সঙ্গে আভার অন্ধকার নেমে এলো। রজত মোমবাতি জ্বালাতে পারল না কিছুতেই। রজত চেঁচিয়ে বলতে যাচ্ছিল, এই কে আমার ডরছে? তার আগেই একটা ঘটনা ঘরের বাইরে সবাইকে স্তব্ধ করে দিল। টর্চের আলোর মতো কিছুটা নীলচে আলো বেরিয়ে আসছে দুটো পুতুলের দুজোড়া চোখ থেকে। তারপর সেই 4টে আলো সারা ঘর ময়ে তাপাতাপি করে বেড়াতে লাগলো। ইন্দ্রনীল ছুটে গিয়ে এমার্জেন্সি আলোটা জ্বালাতে গেল, কিন্তু কিছু এসে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিৎকার করে উঠল ইন্দ্রনীল। আলো জ্বলে উঠল। আলো আসার পরও কারো মুখে কোনো কথা শোনা গেল না। সকলে বড় বড় চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মানিক উত্তেজিত হয়ে বলল, সবাই ভয় পাচ্ছে বলে নানা রকম ঘটছে। আমি বলছি এসব মিথ্যে, এসব গল্প। সবাই চুপ করে থাকে। উত্তেজিত মানিক আরও উত্তেজিত হয়ে উঠে বলে, ও বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখ, এক্ষুনি প্রমাণ করে দেবো আমি ঠিক। এই বলে মানিক নিজের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে পুতুল দুটোর হাতে বেঁধে দিল। তারপর ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বলল, তুমি এটা নিয়ে যাও, এবার কিছু একটা করো ওটার, তারপর বোঝা যাবে গল্পটা কতটা সত্যি। অমর এক ছটকায় পুতুলটা সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে, খুলে দাও বলছি। আমিও সব কিছুতেই সহ্য করব না। আমি আমার কাকার কথা বিশ্বাস করি। কাকা কোনোদিনও আমার মিথ্যে কথা বলেনি। মানিক, তুমি খুলে নাও বলছি, নয়তো আমি খুলে দেব। ইন্দ্রনীল ধমক দিল, এই মানিক, এসব কি হচ্ছে? এসব ব্ল্যাক ম্যাজিক, বুঝলি? মানিক এবার রীতিমতো খেপে উঠল। ওহ, তাহলে দেখছি তুমিও বিশ্বাস করো সব কিছু। ঠিক আছে, যা তো কাবু ইসের দল, সে দেখো এবার আমি কি করি। ব্ল্যাক ম্যাজিক কেমন হোয়াইট হয়ে যায় দেখো। নিমেষের মধ্যে মানিক টেবিল থেকে একটা আলপিন নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার পায়ে। আর তার পরক্ষণেই মানিকের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। চমকে উঠল মানিক। আর একটা আলপিন নিয়ে এগিয়ে চলল নকল পুতুলের দিকে। চিৎকার করে উঠল, বন্ধ করো, বন্ধ করো এসব খেলা। এমন জানলে এই পুতুল আমি তোমাদের কাছে নিয়েই আসতাম না। মানিকের আলপিন ধরা হাতটা ততক্ষণে নকল পুতুলের কপালের কাছে পৌঁছেছে। ফোটাতে গিয়েও পারল না মানিক। ততক্ষণে রজত দৌড়ে এসে ওকে চাপতে ধরেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় কিছুক্ষণ। রজত চিৎকার করে ওঠে, মানিক, মানিক, কি করছিস তুই? কথা বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়েছিল রজত। সঙ্গে সঙ্গে মানিক ঝাঁপিয়ে পড়ে পুতুলটার ওপর। আলপিনটা ফুটে যায় পুতুলের বাঁ হাতে। মানিকের বাঁ হাতে পিন ফোটানোর ব্যথা অনুভব করল। আশ্চর্য, নকল আর আসল হঠাৎ এক হয়ে গেল কি করে? মানিক অবাক হয়ে তাকালো নকল পুতুলটার দিকে। এ কি? পরিষ্কার দেখছে সে পুতুলটার চোখে পাতা পড়ছে। নজর পড়ল পুতুলটার পায়ের দিকে। এবার ভীষণভাবে চমকে উঠল মানিক। পুতুলটার পায়েও রক্তের ফোঁটা জমে গেছে। এ কি করে সম্ভব? অমর ছুটে এসে দুটো পুতুলই তুলে দিল। বলল, ঢের হয়েছে, আর না, এ দুটোই আমি নিয়ে যাচ্ছি। মানিককে বিশ্বাস নেই। পরে কাকার সঙ্গে কথা বলে এই দুটোকেই বিদায় দেব। এমন সাংঘাতিক জিনিস আমার দরকার নেই। রজত, ইন্দ্রনীল দুজনেই বলে ওঠে, না না, ওর তুমি আর এলো না ও দুটোকে। মানিক যা ছেলে, এরপর বড় কিছু না ঘটিয়ে ফেলে। আর শোনো, বাড়িতে গিয়ে পুতুলের হাত থেকে মানিকের চুল টুল যা লেগে আছে সব ফেলে দিও, বুঝলে? অমর জোর দিয়ে বলল, সে আর বলতে। পরপর ঘটনায় অমর ক্লান্ত অনুভব করছিল। ঠিক করল পরদিন সকাল ঘুম থেকে উঠেই পুতুলের গায়ে লাগানো মানিকের মাথার চুল খুলে নেবে। তারপর কাকার সঙ্গে বিষয়ে কথা বলবে। পুতুলটাকে আর তার ঘরে রাখতে সাহস হয় না। অমর খাওয়া দাওয়া করে নানা বিষয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙল অমরের।
হ্যাঁ রে খোকা, তুই কি বসার ঘরে তাকের উপর দুটো পুতুল রেখেছিস? প্রথমত কেমন যেন থতমত খেয়ে গেল ও। ঘুম চোখে তারপর মনে পড়ল কাল রাতে ও তাকের ওপর উঁচুতে পুতুল দুটো তুলে রেখেছিল। হঠাৎ এক অজানা আশঙ্কায় ওর বুকের মধ্যেটা কেঁপে উঠল। উৎকণ্ঠিত হয়ে বলল, কেন মা, কি হয়েছে? দেখ না, ইঁদুরে ঘর মা কি কাণ্ড করেছে। এত ইঁদুর হয়েছে, জ্বালিয়ে খেলো বাপু। এত করে বলি একটা ব্যবস্থা করো, তা না। মার কথা অমরের কানেই যাচ্ছে না। সে পাগলের মতো ছুটে গেল বসার ঘরের দিকে। তাকের ওপর থেকে দুটো পুতুলই নিচে পড়ে গেছে। তার মধ্যে একটি জামা কাপড় সব কুচি কুচি করে কেটেছে ইঁদুর, অন্যটি প্রায় অক্ষত। কিন্তু তাহলেও একেবারে অক্ষত নয়। অমরের কান মাথা ভোঁ ভোঁ করছে, বুক নামা ওঠা করছে হাঁপড়ের মতো। মনে মনে ভগবানকে ডাকছে অমর, হে ভগবান, এটা যেন সেটাই না হয়। ছুটে গেল অমর পুতুল দুটোর কাছে। দুটো পুতুলই চোখের কাছে এনে পরীক্ষা করল অত্যন্ত সন্তর্পণে। তারপরেই ভয়ে তার মুখটা সাদা হয়ে গেল। মানিকের মাথার চুল আটকানো পুতুলটার পায়ের ওপর যেখানে পিন ফোটানো হয়েছিল সেখানে রক্ত শুকিয়েছিল। ইঁদুর সেই রক্তের গন্ধে ওই জায়গাটায় গভীর ক্ষত সৃষ্টি করেছে। অমর এক মুহূর্ত দেরি না করে ইন্দ্রনীলকে ফোন করল। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি মানিকের বাড়ি যেতে হবে। তোমাদের 4-5 মিনিটের মধ্যেই তুলে নেব। কী ব্যাপার অমর? গুরুতর ব্যাপার, পরে বলবো, তোমরা তৈরি থেকো। তুমি রজতকে জানিয়ে দাও। ফোন কেটে দিল অমর। ইন্দ্রনীলের পাশের বাড়িতেই থাকতো রজত। ইন্দ্রনীল জানলা দিয়ে রজতকে ডেকে বলল, রজত, অমরের গলা কাঁপছিল, নিশ্চয়ই পুতুলের ব্যাপার। তা যদি হয় আমাদের কিন্তু এক্ষুনি মানিকের বাড়ি যাওয়া দরকার। মানিকের বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার শব্দে ওরা থমকে দাঁড়ালো। তবে কি? ওরা দৌড়ে দোতলায় মানিকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ভিড়, মানিকের খাট ঘিরে অনেক লোকজন। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দরজার সামনে। মানিকের দাদা ওদের দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। বললেন, দেখে যাও তোমরা, ভাইটা আমার কি নৃশংসভাবে নিজেকে শেষ করেছে, দেখে যাও। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। দেখলো মানিকের প্রাণহীন দেহটা পড়ে আছে খাটের ওপর। সারা বিছানায় ভাসছে রক্ত। যে জায়গাটা ইঁদুর ক্ষত করেছিল ঠিক সেই জায়গাটায় গভীর ক্ষত। মানিকের দাদা বললেন, দেখো দেখো কেমন করে কুড়ে কুড়ে ফেনটাকে কেটেছে আত্মহত্যা করবে বলে। কিন্তু ওর কি দুঃখ ছিল বলো তো? আত্মহত্যা করার মতো কি এমন ঘটেছিল জানো তোমরা? ওরা মাথা নাড়ল। রজত বলল, এমন করে ক্ষত করলো? আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, কি দিয়ে এমন করলো? যা দিয়েই করুক না কেন, সেটা তো থাকবে, যাবে কোথায়? অমরের শরীর খারাপ লাগছিল। এই সব কিছুর জন্যই সে দায়। সে যদি পুতুলটা সম্বন্ধে কিছুই না বলতো তাহলে তো এমন ঘটনাই ঘটতো না। এত বড় একটা অপরাধ সারা জীবন তাকে বুকের মধ্যে লুকিয়ে বেড়াতে হবে। কাউকে বলতে পারবে না, বললেও কেউ বিশ্বাস করবে না। অথচ নিজেকে সে তো কিছুতেই ক্ষমা করতে পারছে না। প্রচণ্ড একটা যন্ত্রণা অনুভব করল বুকে। চোখের সামনে সব যেন আবছা হয়ে আসছে। সেই আলো আধারের ঘোরে অমর পরিষ্কার দেখল মানিক এসে দাঁড়িয়েছে। তাকে বলছে, আমার মৃত্যুর জন্য কে দায়ী? তুমি না আমি? অমর বিড়বিড় করে বলল, আমায় তুমি ক্ষমা করো ভাই। টপ করে একটা শব্দে ঘরের সবাই তাকালো ওর দিকে। অমর পড়ে আছে মাটিতে, অজ্ঞান, অচৈতন্য। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।